ওপেনলি বলি আমি যে এই দেশ ধ্বংসের জন্য অন্যতম দায়ী হচ্ছে আমরা সরকারি কর্মকর্তারা। নাম্বার ওয়ান, পিফাসটা কিন্তু দিন যত যাচ্ছে কমপ্লিকেসি তত বাড়ছে এবং ততই নতুন নতুন আইটেম অ্যাড হবে, প্যারামিটার অ্যাড হবে। এটা পরিবেশের কারণেই আপনাকে যুদ্ধ করতে হবে এই নতুন প্যারামিটার দিয়ে। কিন্তু আমরা সরি টু সে আমরা 100 বছর পিছনে পড়ে আছি, উন্নত বিশ্বের থেকে 100 বছর পিছনে। আমি একটু চ্যালেঞ্জ দিতে চাই জাতিকে এবং সরকারকে। আমার এই বাংলাদেশে এই বিএসটিআই এই পোর্শনটা, খাদ্যের পোর্শনটা ফুড সেফটির সাথে একীভূত করে একটু দেখান আমাদের। এখানে বাংলাদেশে বলতে গেলে ফুড সেফটি অথরিটি রয়েছে, বিএসটিআই এর অনুমোদন ছাড়া তো কারো ব্যবসা করার কথা না। তো সেই জায়গায় যখন কেউ ইম্পোর্ট করছে প্রোডাক্ট অথবা বাংলাদেশেই সেটা উৎপাদিত হচ্ছে, সেই ক্ষেত্রে এই সংস্থাগুলো কিভাবে কাজ করছে? তাহলে তাদের প্যাকেটে সিল নিয়েই তো মার্কেটে আসছে। যেমন কিছুদিন আগে একটা ব্রেড নিয়ে কথা, সেটাও হাইকোর্ট পর্যন্ত গেছে। জি, সেটা বলা হচ্ছে যে 1 মাসের উপরে মেয়াদ দিচ্ছে, এবং আপনিও দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেছেন। এগুলো তো সিল নিয়ে ব্যবসা করছে নাকি? হ্যাঁ, আমি মানে এটা আমাদের জন্য দুঃখজনক। যেহেতু আমি 30 ইয়ার্স সার্ভিস করেছি, আমি দেখেছি এবং আমি সবসময় বলি যে এই দেশ, ওপেনলি বলি আমি যে এই দেশ ধ্বংসের জন্য অন্যতম দায়ী হচ্ছে আমরা সরকারি কর্মকর্তারা। নাম্বার ওয়ান, ডেফিনেটলি। তো দেশ চালায় কারা? সরকারি কর্মকর্তারাই। রাজনীতির পরে সরকারি কর্মকর্তা প্রত্যেকটা লেভেলে। তাহলে ডেফিনেটলি যদি পলিসি মেক করে অ্যান্ড ইমপ্লিমেন্ট করে, তাহলে যদি ভালো গৌরবের বিষয় হয় তাহলে সরকারি কর্মকর্তার কাছে যাবে। পলিসি তো আছে না, পলিসি আছে, আইন আছে, আচ্ছা তো সেটা কি যথেষ্ট? মানে আপনার কাজ করতে গিয়ে কি যেটা আছে সেটার 1/4 এক্সারসাইজ করা হয় না। আচ্ছা, এবং যেটা আমি বলছিলাম যে সরকারি কর্মকর্তারা দেখেন এখন তাহলে ধ্বংসের দায়িত্বটাও নিতে হবে। তো ফুড সেফটির কাজ 16 সাল থেকে যখন আমি করেছি এবং টিল নাও আজকে পর্যন্ত এখানে এসেছি এই সেফটি নিয়ে কথা বলতে, অনেক সবাই জানেন যে আমি কিভাবে ডেডিকেটেডলি কাজ করে যাচ্ছি। এখন কথা হচ্ছে যে এই যে সরকারি সংস্থাগুলো বিএসটিআই করে কিন্তু স্ট্যান্ডার্ড, এটা অনেকে বোঝে না, গুলায় ফেলে। স্ট্যান্ডার্ড অ্যান্ড সেফটি প্যারামিটার কিন্তু আলাদা আলাদা হবে। স্ট্যান্ডার্ড আমি যেটা সহজ উদাহরণ দিয়ে বলি যে দুধে কতটুকু পানি থাকতে পারবে, এইটা তাকে বিএসটিআই, অর্থাৎ সাপোজ সেটা হচ্ছে ভেজাল। হ্যাঁ, সেটা হচ্ছে ভেজাল। বা কতটুকু ক্রিম থাকতে হবে, কিন্তু ওই দুধে যদি হেভি মেটাল থাকে সেটা হচ্ছে সেফটি প্যারামিটার। সেই দুধে যদি কীটনাশক রেসিডিউ থাকে সেটা হচ্ছে সেফটি প্যারামিটার। ওখানে যদি আফলাটক্সিন থাকে সেফটি প্যারামিটার। ওখানে যদি পিফাস থাকতে পারে। আপনি ধরেন যে দুধ নিলেন, এখন ওখানে যদি আমি নদীর পানি দেই বা একটা খারাপ পানি দেই, ওখানে তো ধরেন কথার কথা যে পিফাস আছে, যেটা স্যার বললেন। পিফাসটা কিন্তু দিন যত যাচ্ছে কমপ্লিকেসি তত বাড়ছে এবং ততই নতুন নতুন আইটেম অ্যাড হবে, প্যারামিটার অ্যাড হবে। এটা পরিবেশের কারণেই আপনাকে যুদ্ধ করতে হবে এই নতুন প্যারামিটার দিয়ে। কিন্তু আমরা সরি টু সে আমরা 100 বছর পিছনে পড়ে আছি, উন্নত বিশ্বের থেকে 100 বছর পিছনে। আমি একটা উদাহরণ দিই ছোট্ট। সকালবেলা দেখলাম আমেরিকার কোন এক লেকে এই মাগুর মাছ, যেটাকে ওটা ক্যাটফিশের মধ্যে ছবি দিয়েছে, এখানে কালো কালো দাগ। ওরা 4th টাইম পেয়েছে এইটা, যে এই ক্যাটফিশে এই কালো কালো দাগ পাওয়া যাচ্ছে। তারা টেস্ট করে দেখছে এটা সংক্রামক ক্যান্সার সেল। ক্যান্সার কিন্তু সংক্রামক নয়, এই মাছের থেকে অন্য মাছে যাচ্ছে। তারা এখন এটা নিয়ে রিসার্চ শুরু করেছে, এটাকে হাউ টু উইপ আউট, এবং মানুষের পেটে গেলে সেই সংক্রামক আবার ক্যান্সার সেল মানুষের শুরু হয় কিনা তাদের রিসার্চ স্টেজটা দেখেন। আর আমার নদী তো গোটাই গেছে পলিউশনে, আমার মাছ বা আমার প্রোটিন সোর্স গোটাই গেছে পলিউশনে, কিন্তু আমাদের কোনো রিসার্চ নেই। রিসার্চ বলতে ইউনিভার্সিটিগুলো করছে, গবেষণা প্রতিষ্ঠানগুলো করছে, কিন্তু আমার একটা সরকারি অথরিটি, আমরা একটা রিসার্চ, আমার মজা আছে সেখানে। রিসার্চ বেসড ফুড সেফটি অথরিটি কিছু কাজ করছে, কিছু ফান্ড দেয়, ইউনিভার্সিটিকে ফান্ড দেয়, থ্রো করে যে তোমরা একটা আইডিয়া দাও, আমরা টাকা দেবো, 10-20 লাখ টাকা করে দিচ্ছে, তারা হয়তো রিসার্চ করে করে দিচ্ছে। এই পর্যায়ে আছে, শুধু এইটুক পর্যায়ে, নট ইমপ্লিমেন্টিং, কোনো কিছু নেই। এখন আমরা যদি ধামাচাপা দেই বা আমরা যদি বলি যে ধরেন অনেকে বলছে প্লাস্টিক বোতল ব্যবহার করি, পানির মধ্যে থাকতে পারে আপনার মাইক্রোপ্লাস্টিক, আচ্ছা তেলে থাকতে পারে, বটল জারে প্লাস্টিকের মধ্যে ব্যবহার করি, সবই ঠিক আছে। তাহলে
প্লাস্টিকের মধ্যে ব্যবহার করলে ও যদি প্লাস্টিক খাদ্যের মধ্যে রিলিজ করে, ওই পানি বা ওই তেল বা ওই খাদ্য উপকরণ কয়দিন পরে ওই প্লাস্টিকটার থেকে রিলিজ করা শুরু করলো, এইটা কিন্তু রিসার্চ করার দায়িত্ব সরকারের। এবং সে পেট বোতল, সে ওই খাদ্য উপকরণ আপনার ফুড গ্রেড বোতলের মধ্যে দিল কিনা, এই রিসার্চটাও করবে কিন্তু সরকারি এজেন্সি। এখন বিএসটিআই স্ট্যান্ডার্ড, বিএসটিআই সিল মারছে, আমরা নিরাপদে খাই। আমি বিএসটিআইকে বহুবার প্রশ্ন করেছি, সিল দেওয়া, আমি তো জানি তারা যেভাবে তারা আমাকে উত্তর দিয়েছে 2 পৃষ্ঠা, আমি শুধু একটা লাইন লিখেছিলাম আপনার সিল দেওয়া মানে খাদ্য নিরাপদ কিনা, তারা 2 পৃষ্ঠা উত্তর দিয়েছে। আমি এখনো পড়ি নেই, আমার পড়ার দরকার নেই, কারণ আমি জানি যে শুধু স্ট্যান্ডার্ড সেফটির একটা ক্ষুদ্র অংশ। এবার একটা মজার কথা বলি, যে কারণে আমার ফুড সেফটি কখনো এনশিওর হবে না এই দেশে। সারা পৃথিবীতে করে ফেলছে ওরা সেফ স্ট্যান্ডার্ড অ্যান্ড সেফটি এক অথরিটি, তারা স্ট্যান্ডার্ড দেখে, তারা পরীক্ষা করে, তারা সিল দেয়, এক অথরিটি সারা পৃথিবীতে। আচ্ছা, ইন্ডিয়ায় আমার পার্শ্ববর্তী দেশে ওদের স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষ আমাদের মতোই ছিল, স্ট্যান্ডার্ড আলাদা, ফুড সেফটি আলাদা। পরে ওরা বোধহয় 5-7 বছর হয়েছে, সেই সময় 17-18 বা তারা আগে পরে তারা 2 অথরিটিকে এক করেছে, FSSI নাকি, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, ওদের একসাথে করেছে। তারা নির্দ্বিধায় করে ফেলেছে 2টা কর্তৃপক্ষকে। আমি একটু চ্যালেঞ্জ দিতে চাই জাতিকে এবং সরকারকে, আমার এই বাংলাদেশে এই বিএসটিআই এর এই পোর্শনটা, খাদ্যের পোর্শনটা ফুড সেফটির সাথে একীভূত করে একটু দেখান আমাদেরকে। না, করাটা কি খুব কঠিন মনে করছেন? মানে এখানে বাধাটা কোথায় দেখেন আপনি? এটা আমি খোলামেলা বলবো, আপনার পরামর্শের খোলামেলাই বলি, পরামর্শের জায়গায় আমি জানতে চাচ্ছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সরকারের কাছে বা জনগণের কাছে, ক্ষমা চেয়ে বা সরকারি অথরিটির কাছে। বিএসটিআই কখনোই দেবে না কোনো আর একটা সংস্থা একীভূত হতে। বিএসটিআই এর মন্ত্রী চাবে নো, এটা আমার আন্ডারেই থাকুক, আমার গ্রিপে থাকবে। ফুড সেফটি অথরিটি চাবে যে মানে যে মন্ত্রী বা মন্ত্রণালয়, তিনি চাবেন নো, এইটা আমার গ্রিপে থাকুক। তাহলে একটা প্রশ্ন করি, যে এইটা 2টা সংস্থা যদি আলাদাও কাজ করে, স্বাধীনভাবে করে এবং পূর্ণ শক্তিমত্তা নিয়ে করে, তাহলেও কি দুজনের মধ্যে সমন্বয় করে কাজটা কি সঠিক করা সম্ভব? হবে না, নেভার, নেভার। আচ্ছা, আমি যখনই ধরেন পূর্ণ মাত্রায়ও যদি করে, বিএসটিআই আইন আলাদা, তাদের প্যারামিটার আলাদা। এখন আপনি একটা কথা হতে বলতে পারেন, যেটা বিএসটিকে আমি অনেকগুলো মানে বিডিএস স্ট্যান্ডার্ড সংশোধন করার জন্য, মানে আপডেট হালনাগাদ করার জন্য অনেকগুলো আমি স্ট্যান্ডার্ড দিয়েছি, আমি জানি না তারা করবে কিনা। এখন কথা হচ্ছে যদি কেউ বলে ওকে সেফটি প্যারামিটারও তাকে দেখুক, এই চায়ের মধ্যে হেভি মেটাল আছে কিনা, বা দুধে হেভি মেটাল আছে কিনা, পিফাস আছে কিনা, কেমিক্যাল কন্টামিনেশন আছে কিনা, আফলাটক্সিন আছে কিনা, সো অ্যান্ড সো। তাহলে বিএসটিআই যদি সব দেখে সিল দেয়, তাহলে ফুড সেফটি অথরিটির ফাংশনটা কি থাকবে? তাহলে এই অথরিটির প্রয়োজনই নেই। প্রয়োজন আছে এখন, কারণ ফুড সেফটি অথরিটির আরো অনেক ফাংশন আছে, কৃষি নিয়ে তাকে কাজ করতে হয়। এই যে কীটনাশক, যেটা আমরা এখন যুদ্ধ করে এখন মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় এটা নিয়ে লাগে, কারণ আমার চেইনটাকে নষ্ট করছে এই মেইনলি স্যার যেটা বললেন যে বাতাস থেকে, ব্যাটারি থেকে আসতে পারে কন্টামিনেশন খাদ্যে, তারপরে বর্জ্য থেকে আসতে পারে, শিল্প বর্জ্য, ওটা একেবারে ক্ষুদ্র পার্ট। মেইন পার্টটা হচ্ছে এগ্রি বেসড, মানে ফুড সেফটি চেনের 80% নির্ভর করে অ্যাগ্রো বেসডের উপর, সেটা আবার নির্ভর করছে কীটনাশক এবং রাসায়নিক সার। অর্থাৎ এই যে যত সমস্যার কথা আমরা আলোচনা করছি আজকের এখানে, সেখানে আপনি মনে করছেন যে এটার অন্তত 80% আসছে হচ্ছে কৃষি থেকে? ডেফিনেটলি। আচ্ছা, ঠিক আছে। এবং এইটা নষ্ট হচ্ছে, কৃষিটা নষ্ট হচ্ছে আবার ইমপিওর কীটনাশক থেকে আমদানি, যেটা হয় একদমই প্রমাণিত, কারণ আমরা মিটিংয়ের পর মিটিং করছি, বর্তমান সরকার এটাকে খুব গুরুত্ব দিয়েছেন, বিশেষ করে মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়, অসংখ্য ধন্যবাদ যে উনি এটাকে গুরুত্ব দিয়ে কাজ করছেন। তো এভাবে যদি উনি এগিয়ে যান, তাহলে কীটনাশকটাকে যদি আমরা পিওর করতে পারি, রাসায়নিক সারটাকে যদি পিওর করতে পারি, ফুড সেফটি চেনটা, এবং আমরা যদি আমদানি নির্ভর, কারণ আমদানিগুলোতেই দেখা যাচ্ছে এগুলো, আমদানি নির্ভরতা কমিয়ে যদি ঔষধ শিল্পের মতো আমরা যদি দেশে ভালো মানের কীটনাশক আমদানি করে রপ্তানি করতে পারি, এটাও সরকারের প্ল্যানে আছে, তাহলে এই সমস্যাটা কমে যাবে। তো কাজে হোয়াট অ্যাবাউট প্রোটিন সোর্স, লাইভ স্টক, সব কিছুর মধ্যে হেভি মেটাল, সব কিছু অ্যান্টিবায়োটিক রেসিডিউ, মুরগি,
তারপরে ডিমে হেভি মেটাল, মুরগিতে হেভি মেটাল, মাছে মারাত্মক হেভি মেটাল, তারপরে আপনার কীটনাশক রেসিডিউ পাওয়া যাচ্ছে মাছে, অনেক টেস্ট হয়েছে এরকম। তাহলে আমাদের সোর্সগুলো দেখেন কতটা ভয়াবহ অবস্থায় আছি আমরা। যদি ঢাকার বাতাসে হেভি মেটাল নেই শরীরে, এটা অনেকেই বলে, আপনি ঢাকার বাজার থেকে টেস্ট করেছেন, ও তো আমার পলিউটেড, তো আমার ওয়েদার, আমার এনভায়রনমেন্ট। ওকে ওকে, নো প্রবলেম। তো চলেন একটু আমরা চরে যাই, তিস্তা নদীর পাড়ে একটা চর থেকে মাছ কালেক্ট করি, সেখানে একটা জমি থেকে ফসল কালেক্ট করি, যেখানে তার 50 মাইল বা 100 কিলোমিটারের মধ্যে কোনো ইন্ডাস্ট্রি নেই। দেখি তো আমরা সেখানকার ফসল, দেখি তো আমার সেখানকার মাছ, মুরগি, ডিম, দেখবেন সেম একটা টেস্টে শেরে বাংলা করেছে, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এই সুন্দরবনের মাছে ক্যাফেইন। জি, হাউ ফানি ইট ইজ! সুন্দরবনের নদীর মাছে ক্যাফেইন গেল কি করে? এখন হয়তো আমরা একটু হাসাহাসি করেছিলাম তাদেরকে নিয়ে, তো এরকম কথা হলো, আমরা বলা বলি করলাম যে আচ্ছা সুন্দরবনের মাছ এমন হতে পারে, আপনারা যে স্যাম্পলগুলো নিয়েছেন স্যার ভালো বলতে পারবে, নমুনায়ন যেটা, তো এমনও হতে পারে ওই জায়গায় কোনো ট্রলার বা কোনো স্টিমার বা কিছু যাওয়ার সময় হয়তো চা পাতা কিছু ফেলে দিয়েছে। ওকে, আমি সুন্দর একটা উদাহরণ দিচ্ছি, চা পাতা ফেলে দিয়েছে। এই চা পাতাগুলো যে মাছগুলো খেয়েছে, লাইকলি আর আনলাইকলি, সেই মাছটাই আপনি নমুনায়ন করে আপনি বলছেন ক্যাফেইন পেয়েছি। ওকে ওকে, মেনে নিলাম। তাহলে তুমি ভাই আমার বুড়িগঙ্গার মাছটা একটু দেখো তো ক্যাফেইন আছে কিনা, তুমি আমার তিস্তা নদী দেখো, ব্রহ্মপুত্র দেখো যে সেখানে ক্যাফেইন আছে কিনা।